লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত। লেবানিজ মাদক সম্রাট জাইতারের সাধারণ ক্ষমার দাবি জানিয়েছে তার আইনজীবী। সুদানের কর্দোফানে অপুষ্টিতে 1 মাসে 23 শিশুর মৃত্যু। বিদ্যুৎহীনতায় অন্ধকারে ডুবে আছে গাজা, বিদ্যুৎ সরবরাহে নেই প্রয়োজনীয় সরঞ্জাম। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে শনিবার সকালে দক্ষিণাঞ্চলীয় শহর জাওতার আল শারকিয়ায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হয়। এর আগে শুক্রবার নিকটবর্তী ফুরুন শহরে পৃথক ড্রোন হামলায় 1 জনের মৃত্যু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় অজ্ঞাতনামা হিজবুল্লাহ কর্মীকে গাড়ি চালানোর সময় লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করা হয়েছে। সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের বিভিন্ন এলাকায় ড্রোন ও বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। ধারাবাহিক আগ্রাসনের সর্বশেষ তীব্রতায় মঙ্গলবার লেবাননের দক্ষিণ পশ্চিম উপকূলীয় সিডন শহরের প্যালেস্টাইন শরণার্থী শিবিরে বিমান হামলা করে ইসরায়েল। ওই ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যু শোকের মধ্যেই গত 4 দিনের অব্যাহত হামলায় আরও বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। লেবাননের মাদক সম্রাট হিসেবে পরিচিত নোহা জাইতারকে গ্রেপ্তারের পর মুক্তির আশা করছেন তার আইনজীবী। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী দক্ষিণাঞ্চলের বেকা উপত্যকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। লেবাননের ওই অঞ্চল ক্যানাবিস বা গাঁজা চাষের জন্য বিশেষভাবে পরিচিত। লেবাননে 2020 সালে ঔষধ পণ্য হিসেবে ব্যবহারের জন্য গাঁজা চাষকে বৈধতা দেওয়া হয়, কিন্তু কয়েক মাস পরেই তা আবার প্রত্যাহার করা হয়। নোয়া জাইতারের বিরুদ্ধে গাঁজা চাষের পাশাপাশি এবং ক্যাপচাগন উৎপাদন সহ অন্যান্য মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে 1500 মামলা বিচারাধীন রয়েছে, যার বেশিরভাগই মাদক সংক্রান্ত। সিরিয়া ভিত্তিক মাদক চক্রের সাথে যুক্ত থাকার কারণে 2023 সালের তার উপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। সম্প্রতি গ্রেপ্তার হওয়া মাদক আইনে দোষী সাব্যস্ত অন্যান্য আসামিদেরও সাধারণ ক্ষমার আহ্বান জানান জাইতারের আইনজীবী আশরাফ আল মুসাইয়ু। সুদানের কর্দোফান অঞ্চলে 1 মাসে অপুষ্টিজনিত কারণে 23 শিশুর মৃত্যু হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে সেনাবাহিনী ও আধা সামরিক RSF এর মধ্যে দীর্ঘ 30 মাসের লড়াইয়ে সৃষ্ট মানবিক বিপর্যয় কর্দোফান অঞ্চলকেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। শহরে খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যবস্থায় বাধার কারণে হাজারো মানুষ এখন ঝুঁকির মুখে। শুক্রবার রাতে এক বিবৃতিতে সংস্থাটি জানায় 20 অক্টোবর থেকে 20 নভেম্বরের মধ্যে কর্দোফানের অবরুদ্ধ কাদুগলি এবং ড্রিলিং শহরে শিশুদের এই মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কাদুগলিতে চলতি মাসে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে সুদানে এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 14 মিলিয়নেরও বেশি। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে কর্দোফান ও দারফুরে কয়েকশো হাজার মানুষ ইতোমধ্যেই দুর্ভিক্ষে পড়েছে। সংকটের মুখোমুখি রয়েছে আরও কয়েক মিলিয়ন মানুষ। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় বিদ্যুতের সরবরাহ শূন্যের কোটায় নেমে এসেছে। দখলদার বাহিনীর বোমার সঞ্চালন লাইন সহ পুরো বিদ্যুৎ অবকাঠামোর 80% ধ্বংস হয়ে গেছে। ফলে যুদ্ধবিরতির 1 মাস পার হলেও বিদ্যুৎহীন জীবনযাপন করছে হাজারো পরিবার। গাজার বাসিন্দারা জানান টর্চ লাইটের আলোয় রাতের খাবার সহ অন্যান্য কাজ করতে হয়। এমনকি টর্চে চার্জ দেওয়ার সুযোগ না পেলে রাত কাটে না খেয়ে। গাজায় যুদ্ধবিরতির 1 মাস পরও যেন অন্ধকারই সাধারণ মানুষের নিয়তি। সূর্য ডোবার সাথে সাথেই ভুতুরে অন্ধকার নেমে আসে পুরো গাজা উপত্যকায়। রাতের খাবার, বাচ্চাদের পড়াশোনা সবকিছুই যেন অদৃশ্য হয়ে যায়। যুদ্ধের আগে গাজায় বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল 180 মেগাওয়াট, যা এখন শূন্য। ইসরায়েলি আগ্রাসনে সঞ্চালন লাইন সহ গাজা উপত্যকায় 80% বিদ্যুৎ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কেউ কেউ সৌরচালিত বিদ্যুতের ব্যবস্থা করলেও সেগুলো বোমার আঘাতে ধ্বংস হয়েছে। ফলে ভঙ্গুর যুদ্ধবিরতির 1 মাস পার হলেও বিদ্যুৎবিহীন জীবন কাটাচ্ছে হাজারো পরিবার।
নুসেরাতের বাস্তুচ্যুত ক্যাম্প থেকে আহমেদ আল জুজু জানান, রাতে তারা টর্চ লাইট ব্যবহার করেন, কিন্তু সেটাও সৌরচালিত চার্জিং পয়েন্ট থেকে চার্জ করে আনতে হয়, অর্থের অভাবে যা প্রতিদিন সম্ভব নয়। জুজুর স্ত্রী হান্নান আল জুজু বলেন, প্রতিদিন টর্চ লাইটের ক্ষীণ আলোয় তারা 3 সন্তানকে খাবার দেন, কিন্তু টর্চ চার্জ দেওয়ার উপায় না থাকলে তাদের রাত কাটে না খেয়ে অন্ধকারে। সূর্য ডুবলেই সব থেমে যায়। টর্চ থাকলে বাচ্চাদের খাবার দেই, পড়তে বসাই, না থাকলে ক্ষুধার্তই ঘুমিয়ে পড়ি। 2 বছর ধরে বিদ্যুৎ নেই, মোমবাতি ব্যবহার করতে পারি না আগুনের ভয়ে। যুদ্ধ শুরুর পর থেকেই বিদ্যুৎহীন আল জুজুর মতো আরো বহু পরিবার গাজা সিটি থেকে বাস্তুচ্যুত হয়ে তারা রাফার এক তাঁবুতে আশ্রয় নিয়েছিল। সেখানে একবার মোমবাতির আগুন থেকে তাঁবুতে দুর্ঘটনা হয়। এরপর থেকে রাতের অন্ধকারে টর্চ লাইটের আলোয় নির্ভর করছে পরিবারটি। গাজা ইলেকট্রিসিটি কোম্পানির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস ডিরেক্টর মোহাম্মদ থাবেত জানান, তাদের কোম্পানির 90%-এরও বেশি বিদ্যুৎ সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। পুরো উপত্যকার 80%-এর বেশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে আমাদের কোম্পানির 90%-এরও বেশি স্টোরেজ গুদাম এবং রক্ষণাবেক্ষণ সরঞ্জামও রয়েছে। এছাড়াও আমাদের 80%-এর বেশি যন্ত্রপাতি ও যানবাহন ধ্বংস হয়ে গেছে। থাবেত জানান, গাজায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার পুনর্গঠনে প্রায় $728 মিলিয়ন প্রয়োজন। এর ওপর নির্ভর করছে পুরো উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত। অর্থনীতি ও জীবনযাপনের স্বস্তির জন্য এটি মৌলিক প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। মোবাইল ফোন ও টর্চ লাইট চার্জ দেয়া সহ অন্যান্য ছোটখাটো প্রয়োজন পূরণে অনেকেই সৌরচালিত চার্জিং পয়েন্ট বসিয়েছিলেন। সেগুলো বহু জায়গায় দখলদার বাহিনীর বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত বাড়িতেই এমন একটি চার্জিং প্যানেল বসানোর কথা জানান মোহাম্মদ আল হোর। শুরু থেকেই আমরা নিজেদের ফোন ঘরে চার্জ করতাম, পরে আমরা বাড়ির ভেতরে অন্যদের জন্য একটি চার্জিং পয়েন্ট স্থাপন করি। সেটিও বোমা হামলায় বিধ্বস্ত হয় এবং আমার ভাই শহীদ হন। ইসরায়েলের দাবি, মানবিক সহায়তার অংশ হিসেবে গাজায় জ্বালানি প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো গাজায় মানুষের দৈনন্দিন জীবন এখনো থমকে আছে অন্ধকারের বন্দিদশায়। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।